এই সরকার জুয়েলার্স তারাসুন্দরী নিবেদন করছে এই সরকার জুয়েলার্স, সহযোগী নিবেদক বোরোলিন অ্যান্টিসেপটিক ক্রিম। নমস্কার। আজকের যিনি তারাসুন্দরী তাকে ইন্ট্রোডিউস করতে আমি এতটাই ব্যাকুল, কারণ আমি তার এতটাই গুণমুগ্ধ যে কোনো রকম ভূমিকায় না গিয়ে সরাসরি তার নামটা বলে ফেলি। তিনি হচ্ছেন পিভি রাসেল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল, কোরিওগ্রাফার, ফ্যাশন ডিজাইনার, হোয়াট নট। তিনি ফ্যাশন ফর ডেভেলপমেন্টে বিশ্বাসী, যেখানে ফ্যাশন মানে শুধুমাত্র কিছু বড় লোকের, কিছু ধনীর, পয়সাওয়ালা লোকের বিলাসিতা নয়। ফ্যাশন মানে হচ্ছে একদিকে যেমন যারা ফ্যাশন কনসিয়াস তাদের পরিধেয় বস্তু জোগান দেওয়া, অন্যদিকে যারা সেই পরিধেয় তৈরি করেন সেই কারিগরদের উন্নতি। এই সমস্ত মিশনকে সামনে রেখে যিনি চলেছেন, যিনি তৃতীয় বিশ্বের ফ্যাশনকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, সেই পিভি রাসেলকে আপনাদের সামনে উপস্থিত করতে পেরে আমি নিতান্তই গৌরবান্বিত। আরেকটা কথা আপনাদের বলে দিই যে বিবিধির সঙ্গে তারা বাংলার সম্পর্কটা এতই ঘনিষ্ঠ, এতই নিবিড় যে তিনি যখনই এদেশে আসেন সঙ্গে সঙ্গে ফোনে আমাদের যোগাযোগ করেন, আর আমরাও ব্যাকুল হয়ে তার পেছনে ক্যামেরা নিয়ে চলে যাই। উনি যেখানেই যান সেখানেই। বুঝতেই পারছেন আমরা আজকে চলে এসেছি ওনার সঙ্গে আড্ডা মারতে, আপনাদের সঙ্গে তার পরিচয় করাতে। চলুন পরিচয় পর্ব শেষ করে আলাপ শুরু করা যাক। Fashion for Development. Fashion for Development. আপনার ফ্যাশনের ব্যাপারে, আপনার ফ্যাশন সম্বন্ধীয় যে আইডেন্টিটি, সেটা আমাদের কাছে এত বেশি পরিচিত, আমার মনে হয় সেটার আড়ালে আপনি ব্যক্তি কেমন সেটা কোথাও একটা ঢাকা পড়ে যায়। আমার মনে হয় শুরু থেকে শুরু করা উচিত। আপনার জন্ম কোথায় থেকে? মানে আপনার জন্ম তো নিশ্চয়ই বাংলাদেশে নয়, তখন বাংলাদেশ হয়নি। না, তখন বাংলাদেশ হয়নি। আর কোথায় এক্স্যাক্টলি? আমার জন্ম চিটাগংয়ে জন্ম, তারপরে বোধহয় আমার মনে নেই, বোধহয় 1 বছর বয়সে চলে এসেছি ঢাকায়, আর তারপরে বড় হয়েছি ঢাকায়। আচ্ছা, আপনার পরিবারের স্ট্রাকচারটা একটু, কজন ছিলেন পরিবারে? আমরা 5 ভাই বোন, আমি একদম মাঝখানে। আমার বড় 1 ভাই 1 বোন, ছোট 1 ভাই 1 বোন। আচ্ছা, সেটা কি খুব অ্যাডভান্টেজের ছিল না ডিসঅ্যাডভান্টেজের ছিল? আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা আমি পাত্তাই দেইনি। আমি যেটা চাই সেটা আমি করিয়ে নিচ্ছি। একদিক দিয়ে বলতে পারেন একদম মাঝামাঝি, কাজে মানে সবার থেকে একটু অন্য ধরনের ছিলাম আমি। আমার ভাই বোনরা অন্যরা পড়াশোনা নিয়ে থাকতো, মানে আমার যেমন বড় বোন ডক্টর, না, ও 7 বছর বয়স থেকে ডাক্তারি পড়তে চেয়েছে। আমি ওর পিছনে লেগে থাকতাম, কেন তুমি ডাক্তারি পড়তে চাও, যেহেতু আমারও ওরকম একটা সাবজেক্ট পড়তে হবে। আমার বড় ভাই ইঞ্জিনিয়ারিং পড়েছে, ছোট ভাই
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ছোট বোন ইন্টারন্যাশনাল রিলেশন, সব পড়াশোনায় খুব ভালো। আর আমি অন্য দিন ঘুরে বেড়াতাম, গান শুনতাম, মানে সেলাই করতাম, কোমরে ঝাড়ু বেঁধে গামছা বেঁধে দেখতাম কেমন লাগে, ফুল সাজাতাম, রান্না করতাম, যত রকম কিছু। যেমন আমার মা তো হাউস ওয়াইফ ছিলেন, আমার বাসায় অনেক রকম লোক আসতো, তরকারি কিনে নিয়ে আসতো বাজার থেকে, আমি সব তরকারি কেটে ফেলতাম ব্লক প্রিন্ট করতে, দেখতাম ঢাড়স দিয়ে কিরকম হয়। তো অনেক দুষ্টু ছিলাম আমি ছোটবেলায়। এটা তো দুষ্টুমি না, এটা তো ইনফ্যাক্ট আপনি ক্রিয়েটিভ, মানে ভবিষ্যতে আপনার মানে যে fashion তখনকার designer দিনে তো মানে অফকোর্স মানে একটু সবাই চেতো পড়াশোনা, মানে মানে আমি একদম জানতাম না, কিন্তু মনের মধ্যে একটা ছিল অন্য কিছু করতে চাই। মানে সবাই ভেবেছিল যেহেতু প্রথাগত হবে যেটা হ্যাঁ, হয়, নিশ্চয়ই কনভেনশনাল ওয়েতে হাঁটতে হয়। কনভেনশনাল, আমি কনভেনশনাল ভাবে কিছুই করিনি। তবে এই যে আপনি বলছেন আপনি ঢেঁড়স দিয়ে দেখতেন ব্লক প্রিন্ট হ্যাঁ, করা যায় কিনা, তার বেগুন মানে কাটতাম। মানে মর্নিং শোজ দ্য ডে, ওইটুকু Yeah, বয়স থেকে of course, আপনার of মধ্যে course, কামরাঙ্গা কেটে ফ্যাশন ফেলতাম, স্টার্স বানাতাম, এটা দিয়ে অনেক কিছু করতাম। বাড়িতে মার খেয়েছেন তার জন্য, বকা খেয়েছেন? না, আমার মার তো আমাকে দিতে পারতো না, কেন আমার মা অনেক রেগে যেত, মানে অনেক দুষ্টু ছিলাম, কিন্তু বাবার জন্য মা কোনোদিন মারতে পারেনি। মা প্রোটেক্ট করতেন? হ্যাঁ হ্যাঁ বকা খেতাম খুব কম, বকা খেয়ে মানে আমাকে বকা দিলে তো আমি খাওয়া বন্ধ করে দিতাম, ওর উল্টে রাখলেন? একদম। তারপরে বরঞ্চ যে বকা দিত সে তার বকা খারাপ খেত, লাগতো, হ্যাঁ, আচ্ছা। খারাপ লাগতো, কেন আমি খেতাম না, হয়তো 2 দিন 3 দিন না খেয়ে বসে থাকলাম, কেন আমাকে বকলো। যে আপনি তো ঢাকায় চলে এলেন সপরিবারে, তারপর ঢাকার লাইফটা নিয়ে একটু বলুন, তখনকার ঢাকা এখনকার ঢাকা। ও তখনকার ঢাকা একদম অন্যরকম ছিল। আমি অবশ্য ওল্ড ঢাকায় বড় হয়েছি, আমার স্কুলও ছিল ওল্ড ঢাকায়। আর ওল্ড ঢাকা তখন মানে এখনো আমার অ্যাট্রাকশন কিন্তু ওল্ড ঢাকা। সেটা কি কারণে? কেন ওল্ড ঢাকায় যত রকম মানে অনেক স্ট্রিট আছে যেখানে ক্রাফটম্যানরা তখন কাজ করতো, যেমন রূপা, সোনা, তারপর শলার কাজ, তারপর পাখা টাখা বানানো, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আর ওল্ড ঢাকায় তখন মানে এখন তো চিন্তাই করা যায় না ওল্ড ঢাকায় হাঁটা যাবে, তখন কিন্তু আমার স্কুল, বাড়ির থেকে স্কুল 1 মাইল এরকম হবে, রিক্সা করে যেতাম, রিক্সার পয়সা বাঁচিয়ে আমি হেঁটে। হেঁটে পুরো হ্যাঁ, অথবা of course, তখন অনেক মজার মজার আচার, হজমি, অনেক কিছু কিনে খেতাম, পেয়ারা টেয়ারা এগুলি কিনে খেতাম। আর তখন ছিল, তখন আমরা বের হতে পারতাম, অনেক জিনিস করতে পারতাম, মানে বাবা মারা ছেলে মেয়েদের ছেড়ে দিত, একটা মেয়ে কিন্তু নাচ শিখতে যেত, গান শিখতে। তখন বাংলাদেশ মানে তখন যদিও বাংলাদেশ অনেক সমৃদ্ধ ছিল, এত ট্রাফিক ছিল না, আর অনেক মজা করা যেত। আমরা পয়লা বৈশাখ, তখনকার পয়লা বৈশাখ, এখনো যদিও আমরা পয়লা বৈশাখ অনেক সুন্দর করে করি, কিন্তু তখন কিন্তু একদম চারিদিকে পয়লা বৈশাখের উৎসব হতো। ও তার মানে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে ওল্ড ঢাকাতে একটা শিশু মনকে ইন্সপায়ার করার মতো, সমৃদ্ধ করার মতো প্রচুর উপকরণ পথে ঘাটে ছড়িয়ে থাকতো। নিশ্চয়ই নিশ্চয়ই। আর তখন আমরা অনেক কিছু শিখেছি, আমাদের সময় আমরা জানতাম, আমাদের গান বাজনা, নাচ শেখা, ইনস্ট্রুমেন্ট, মানে একটা ছেলে মেয়ে বড় হয়েছে কিন্তু অনেক নিজেদের সংস্কৃতিটাকে জেনে, অনেক সমৃদ্ধ। হ্যাঁ, অনেক কিছু এখন যেরকম আমাদের মানে মুভ করা ডিফিকাল্ট না, অনেকে মনে করে যে ঢাকা শহর, ট্রাফিক, পলিউশন, তখন ওটা ছিল না। আর ওল্ড ঢাকাটা অনেক সমৃদ্ধ, মানে কালচার, দুটা কালচার, ওখানে সব রিলিজিয়নের মানুষই ছিল, কাজে অনেক কিছু হতো। আমি তো মানে অনেক মিস করি তখনকার সময়। আচ্ছা, এই যে শিশু মনকে এতখানি সমৃদ্ধ করেছে আপনার শিশু মনকে ঢাকা, এটা নিশ্চয়ই ভবিষ্যতে আপনাকে খুব সাহায্য করেছে? নিশ্চয়ই, আমি মনে করি একটা মানুষের গড়া মানে ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট নিজের বাড়ি, নিজের শৈশব। আমার এত রিচ শৈশব, মানে এত কালারফুল। তখন আমরা গ্রামে যেতাম, তখনকার দিনে গ্রামে যেতে হলে আপনি মানে এখন অনেক মডার্ন কমিউনিকেশন, সবখানে বাস চলে যায়, তখন হয়তো অনেকখানি ট্রেনে গিয়ে বা নৌকায় গিয়ে গরুর গাড়িতে আপনি দেখতেন যে গ্রামের পথে দেখতেন সব মেয়েরা শাড়ি টাড়ি পরতে, এখন তো সেলভার কামিজ, ফ্রক ট্রকও পরে, জিন্সও পরে, কাজে আপনি মানে আপনার দুটো চোখ ভরা রং, ভরা জিনিস, এখন ওগুলি, এখন তো গরুর গাড়ি প্রায় উঠেই গেছে, তাই না, অনেক জিনিস। আপনি তখন পথে ঘাটে যে রং আহরণ করেছেন, সে রং কিন্তু এখন আপনার ইনফ্যাক্ট আপনার জামা কাপড়ে দেখা যাচ্ছে, আপনার পোশাকে, ফ্যাশন ডিজাইনিং এ সেটা পাওয়া যায়, রিফ্লেক্টেড হয়। আচ্ছা, আপনি তাহলে ঢাকাতেই কি আপনার কলেজ লাইফ? হ্যাঁ, আমার কলেজ মানে আমি ডিজাইনিং এর উপর বাইরে পড়েছি, তার আগে কলেজে ঢাকায় পড়েছি। যেহেতু আমি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পড়েছি, তখন সায়েন্স নিয়েছিলাম, কেন জানি না। তারপরে পড়েছি হোম ইকোনমিক্সে, যেহেতু আমি জানি আমি মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে বা ইউনিভার্সিটিতে গিয়ে অন্য কিছু পড়বো না, তখন নতুন বের হচ্ছিল হোম ইকোনমিক্স কলেজ, যেখানে অ্যাপ্লাইড আর্ট কিছু ছিল, তো আমি হোম ইকোনমিক্সে পড়েছি। আচ্ছা, এটা কি আপনার কনসিয়াস চয়েস ছিল নাকি বাড়ি থেকে কোনো?
নো আমি জানি ওটাতে মানে ফাঁকি দিয়ে পড়াশোনা করা যাবে। খুব স্বাভাবিকভাবেই যারা প্রথা ভাঙতে চান তাদের প্রথার গণ্ডির মধ্যে আটকে রাখাটা খুব মুশকিল। সুতরাং প্রথাগত পড়াশোনা নিয়ে আমাদের কথাবার্তা এখানেই শেষ। আমরা একটা ছোট্ট বিরতি নেব, তারপর আসবো প্রথার বাইরে, প্রথা ভেঙে যখন উনি আবার নিজের পড়াশোনা জারি রেখেছেন সেটা নিয়ে কথাবার্তায়। বিরতি শেষ। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার এবং মডেল বিবি রাসেলের সঙ্গে। আপনারা জানেন যে বাংলাদেশের ফ্যাশনকে তিনি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। আমাদের তৃতীয় বিশ্বের ফ্যাশন বলে নাক কুচকোতে আর পশ্চিমী দুনিয়া পারছে না। কিন্তু এটা তো হচ্ছে ওনার ফ্যাশন ডিজাইনারের সত্তা। আপনারা এটাও নিশ্চয়ই মনে আছে আপনাদের যে আমরা কথা বলছিলাম মানুষ বিবি রাসেলের সঙ্গে, কথা বলছিলাম ওনার পড়াশোনা নিয়ে। আমরা একটু আগে শুনলাম যে আপনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে যখন পড়াশোনা করেছেন সেটা বিদেশে করেছেন, বাংলাদেশে করেননি। হ্যাঁ, প্রথমত বাংলাদেশে এটা এই সাবজেক্টে পড়াশোনার মানে কোনো সুযোগই ছিল না। আর তখনকার দিনে মানুষ চিন্তাই করতো না তাদের ছেলে মেয়ে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বে। কাজে আমি ফার্স্ট চান্স পেয়েছি বাইরে যাওয়ার, ওখানে গিয়ে সেই পড়াশোনা। চান্সটা কি করে পেলেন? চান্সটা আমার সব চান্স আপনাদের চান্সটা নিজের থেকে তৈরি করে নিতে হয়। অফকোর্স বাবা মার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতে করতে আমাকে পাঠাতেই হচ্ছে। ও, তাহলে আপনি প্রথম কোথায় পড়তে গেলেন সেটা বলুন। আমি পড়াশোনাটা করেছি লন্ডনেই পড়াশোনা করছি। আপনি যখন বাংলাদেশ থেকে বিদেশে গেছেন পড়াশোনা করতে, তখন বাংলাদেশি সেই সময়কার বাংলাদেশি ফ্যাশন কিরকম? তখন তো শাড়ি পরতো, তখন সেলভার কামিজও পরতো। অত জিন্স টিন্স ওরকম পরার মানে সুযোগ তখন ছিল না। শাড়ি, সেলভার কামিজ, আমি তবুও প্যান্ট ট্যান্ট বানিয়ে পরতে, কিন্তু সবই আমি লুঙ্গিও পরতাম, আমার ভাল লাগতো। ছেলেরা লুঙ্গি পরতো, কেন লুঙ্গি অনেক আরাম, মানে গরমের সময় লুঙ্গিও বাসায় পরে থাকতাম, কিন্তু বাইরে মানে লুঙ্গি পরে যাওয়াটা তখন ওরকম মানে ছিল না। কিন্তু একটা কথা আমি বলতে চাই, আমি যখন ফ্যাশন ডিজাইনিং এ পড়তে গেছি, আমার বাবা মাকে সবাই বলছে, তখনকার দিনে বিয়ে হয়ে যেত তো মানে 71 এর আগে না, 71 এর দিকে বিয়ে হয়ে যেত অনেকে। আমার বাবা মাকে কত মানুষ বিবিকে বিয়ে দিয়ে দাও, ওকে এগুলি পরিয়ে লাভ কি? মানে আমার মানে, কিন্তু একটা ইম্পর্টেন্ট, বাইরের মানুষরা কি বলতো, আমাকে সারাক্ষণ ক্রিটিসাইজ করতো আমার মানে, কিন্তু আমার বাসায় আমাকে সাপোর্ট দিত দেখে বাইরের মানুষরা যা বলতো কিছু করতে পারতো না। আপনি যখন ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন বিদেশে, তখন আপনার প্রথম কি মনে হয়েছিল যে আপনি দেশে ফিরে যে কাজ করবেন, কি নিয়ে কাজ করবেন, কোন জিনিসটা রেভলিউশনাইজ করতে ইচ্ছে হয়েছিল? আমার সবসময় ইচ্ছা ছিল কিন্তু গ্রাম বাংলার মানুষকে নিয়ে কাজ করব, সেটা আমার মাথায় ছিল সব সময়। কিন্তু কিছু টেকনিক জানার জন্যই আমি মানে ফ্যাশন ডিজাইনিং এ পড়েছি। গ্রাম বাংলা থেকে আপনি অনেক ইন্সপিরেশন পেয়েছেন আপনি বলছিলেন। তখনকার দিনে তো আমরা গ্রামে যেতাম, গ্রামের মানুষরা এক্সিলেন্ট জিনিস হাতে করতো, কাজে এটা একটা ইন্সপিরেশন। বিদেশে গিয়ে এত চোখ ধাঁধানো নানান রকম উপকরণ দেখেছেন, তাতে গ্রাম ভুলিয়ে দেয়নি? আপনার মনে হয় বিদেশে আমাদের এদিকে যত চোখ ধাঁধানো রং আর এগুলি এর থেকে বেশি আছে? নাই, হতে পারে না। আচ্ছা, আপনি তো বিদেশে পড়াশোনাটা শেষ করলেন, করে তারপর আপনি কি করলেন? তারপরে আমি মডেলিং করেছি। এর জন্য যে আমাদের গ্রাজুয়েশন এক্সামের সময় প্র্যাকটিক্যাল যেটা আমাদের কালেকশন দেখাতে হয়, ইউজুয়ালি প্রফেশনাল মডেলসরা এসে তাদের, আমার টিচাররা বললো তুমি লম্বা আছো, তুমি করো, ওটা করেই কিন্তু আমি সুযোগ পেয়ে গেছি মডেল। যদিও আমার ইচ্ছা ছিল না মডেল হওয়ার, কিন্তু প্ল্যান আমার কোনো সময় ছিল না বা স্বপ্নও ছিল না, কিন্তু কোনো রিগ্রেটও নেই। আমি অনেক কিছু শিখেছি আজকে মডেলিং করে। এই যে আপনি মডেলিং করেছেন, অথচ আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বলুন বা আমাদের ভারতবর্ষেও বলুন, এখানকার মডেল এরকম একটা হালে পানি পায় না। ওখানে গিয়ে কেন পায় না সেটা আমরা শুনবো একটু ছোট্ট করে, তার আগে একটা ছোট ব্রেক নেবো। ঠিক আছে। আমরা বিবি রাসেলের সঙ্গে গল্প করতে করতে মাঝখানে একটা বিরতি নিয়েছিলাম, আবার ফিরে এসেছি। ইনফ্যাক্ট ওনার সঙ্গে কথা বলতে বলতে আমার যেটা মনে হচ্ছিল সেটা হচ্ছে, আমরা কত সময় কত রকম এক্সকিউজ খুঁজি। অনেক সময় মনে হয় যে আমার অমুকটা হওয়ার ইচ্ছে ছিল, তমুকটা শেখার ইচ্ছে ছিল, হলো না, এখানে একদম সুযোগ নেই। ওনার দেশে কিন্তু ফ্যাশন ডিজাইনিং করার সুযোগ ছিল না, উনি গোটা দেশের সুযোগ ছিল না, মানে উনি দেশের
কম্পাউন্ড ছেড়ে ক্যাম্পাস ছেড়ে উনি তো বাইরে চলে গিয়েছিলেন, বিদেশে গিয়ে সেই বিদ্যাটা আয়ত্ত করেছেন এবং সেই বিদ্যাটা আয়ত্ত করে উনি কিন্তু দেশে ফিরে সেটাকে কাজে লাগিয়েছেন শুধুমাত্র নিজের প্রসার বাড়ানোর জন্য নয়, ইটস ফ্যাশন ফর ডেভেলপমেন্ট, শুধুমাত্র নিজের ডেভেলপমেন্ট নয়, তাঁতিদের ডেভেলপমেন্ট, কারিগরদের ডেভেলপমেন্ট, জেনারেল মাসের ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল এজ ফ্যাশনের ডেভেলপমেন্ট। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার সঙ্গে কথা হচ্ছিল আমাদের বিরতির আগে মডেলিং এর বিষয়ে, যে আপনি যখন ওখানে মডেলিং করেছেন আপনি দেখেছেন যে বাংলাদেশ বা ভারতের সেরকম খুব বেশি রিপ্রেজেন্টেটিভ ওখানে যায় না। কি ল্যাকিং বলে আপনার মনে হয় আমাদের এখানে? আমার মনে হয় ল্যাকিং প্রফেশনালিজম, কনফিডেন্স। আমি মনে করি আমি নিজেও ভাবি এত সুন্দর সুন্দর মেয়ে কেন তারা অফকোর্স নিজের দেশে করবে, বাইরে কেন পারবে না? একটা কিন্তু জায়গা খালি আছে, এটা কিন্তু আমরা চেষ্টা করলেই, চেষ্টাটা করতে হবে। আচ্ছা, আপনি মডেলিং করেছেন, আপনি ফ্যাশন ডিজাইনিং, আপনি কোরিওগ্রাফি করেন। আচ্ছা, এই যে কোরিওগ্রাফি করেন, এটা কি আপনার মডেলিং এক্সপিরিয়েন্স কিছুটা সাহায্য করেছে? আসলে সবসময় জানতাম আমি ফিরে আসবো, আমার বিদেশ যাওয়া, আমার সবকিছুই কিন্তু সব শেখারই মূলিয়ে আমি দেশে ফিরে আসবো। ছাড়িয়া দিলে নকল সোনা, সেজন্য সোনা চেনে না। সিনেমা আর ফ্যাশনের হাঁটার মধ্যে কিংবা নাচ এর মধ্যে একটু ডিফারেন্ট আছে, আপনার বিট জানতে হবে, কিন্তু তাই বলে আমরা পা ফেলে হাঁটি না, পা এরকম করে কিন্তু হাঁটবো না, সেটা কিন্তু নাচে অনেক সময় আপনি আঙ্গুলগুলি নামিয়ে করেন। হ্যাঁ, আমি এখানকার যখন এরা হাঁটে র্যাম্পে তখন একটা মজার জিনিস অবজার্ভ করেছি। আমি দেখেছি যে যাই ড্রেস তারা দেখাক না কেন, সেটা ক্যাজুয়াল ওয়্যার হতে পারে, পার্টি ওয়্যার হতে পারে, যা খুশি, ওয়েডিং ড্রেস যাই হোক না কেন, হাঁটাটা একরকম। কিন্তু আপনার ক্ষেত্রে আমি দেখেছি কোরিওগ্রাফিতে এমনও দেখেছি মানুষ মনের আনন্দে নেচে বেড়াচ্ছে মনে হচ্ছে, কোরিওগ্রাফট বলে মনেই হচ্ছে না। এই যে এটাকে যে ধারাটাকে আপনি বদলে দিয়েছেন, এটা কোথায়? আমি মনে করি ফ্যাশন একটা জয় না, কেউ বলে দিতে পারে না যে আপনি একদম লাঠির মতন হেঁটে যাবেন, আপনি ফিল করবেন। আমি সবসময় বলে দিই ছেলে মেয়েদের, মানে মুডটাকে ফিল করে, কেন এইটা প্রজেক্ট করে কিন্তু একটা ড্রেস আমার কাজে আমি বলতে পারি, যেহেতু আমার মূল উদ্দেশ্যই তাঁত শিল্পকে বাঁচানো। আমার যদি একটা ড্রেস পরে মানুষের মধ্যে যদি ওরকম একটা ফিলিংস আনতে পারি, একটা কাপড় কিন্তু বিক্রি করলে, একটা মানে অনেক অর্ডার আসলে কিন্তু আমি একটা গ্রামকে বাঁচিয়ে দিতে পারবো। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকায় এখানে অনেক সুন্দর সুন্দর ক্রাফটম্যানরা আছে। এদের একটু সাহায্য করলে, এদের সেলফ কনফিডেন্স দিলে এরা সুন্দর সুন্দর জিনিস পাঠায়, আর এরা নিজেরাই কিন্তু আস্তে 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 দারিদ্র্যের থেকে মুক্তি পেতে পারে। ফ্যাশন ফর ডেভেলপমেন্ট। আচ্ছা, এই গ্রামে যখন আপনি যান, কারিগরদের সঙ্গে কাজ করেন, তাদের ডিজাইন বোঝান, কিরকম সম্পর্ক আপনার সঙ্গে তাদের? আমি যদি আজকে দেশে ফিরে এসেছি, এখনো আছি বাংলাদেশে, এই মানুষের ভালোবাসা আমি মনে করি আমি তাদের যা দিয়েছি তারা তার থেকে অনেক বেশি আমাকে দিয়েছে। আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন প্রাইসলেস, পৃথিবীর কোনো ধনরত্ন আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। আচ্ছা, আপনি বলছিলেন যে ছোটবেলায় আপনার নানান ধরনের ইন্টারেস্ট ছিল, আপনি রান্না করতে ভালোবাসতেন, ফুল সাজাতে ভালোবাসতেন, এখন কি সেগুলো সময় পান? আপনি তো খুব ভালো রান্না করেন। আমি সময় পাই না, যেহেতু আমি বলতাম পড়াশোনা বাদ দিয়ে অন্য সবকিছু করতাম, মা বাবাকে মানে বিশেষ করে মাকে খুশি করতাম রান্না খাওয়িয়ে, কিন্তু এখনো তবুও কোনো কোনো অকেশনে আমি রান্না করি। আমার মার জন্মদিনে, আমার ছেলেদের জন্মদিনে যদি আমার সঙ্গে থাকে, বা ক্রিসমাস বা ঈদ, কোনো কোনো সময় এখন ওরকম সময় পাই না। আচ্ছা, আপনি তো ফ্যাশনের দুনিয়া অনেক বিপ্লব এনেছেন, অনেক শুধু কোরিওগ্রাফির দিকে, ফ্যাশনের দিকে, মডেলিং এর দিকে, অনেক রকম পরিবর্তন এনেছেন। আর কি কি নতুন কিছু করার ইচ্ছে আছে, কোনো স্বপ্ন আছে? আমার তো একটাই স্বপ্ন, আমার একটাই স্বপ্ন, যেটা ছোট থেকে ছিল, এখনো মানে যেটা হলো গ্রাম বাংলার অর্থনীতি ফিরিয়ে আনবো থ্রু ফ্যাশন। বিকজ ফ্যাশনটা একটা কালচার, একটা নেসেসিটি। আমি মনে করি যতদিন না পর্যন্ত গ্রাম বাংলার অর্থনীতি আমরা ফিরিয়ে আনতে পারি, সেটা আমি বাংলাদেশও বলবো, এখানেও বলবো, আমরা কিন্তু দারিদ্র্যের হাত থেকে মুক্ত পাবো না। কাজেই আমার এই স্বপ্ন যেহেতু 10 ভাগের 1 ভাগও পূরণ হয়নি, কাজেই এটাই। আপনি ফ্যাশনের সঙ্গে দেশের অর্থনীতিটাকে জড়িয়ে ফেললেন বলে একটা কথা মনে হলো। আপনি তো ফ্যাশন ফর ডেভেলপমেন্টের থিম নিয়ে একটা সিডি বের করছেন, ইনফ্যাক্ট বিদেশ থেকে, সেটা এক্স্যাক্টলি কি যদি বলেন? আসলে এটা আমি বের করছি না, কিছু মিউজিশিয়ান, ইউরোপিয়ান মিউজিশিয়ান, তারা আমাকে রিকোয়েস্ট করছে অনেক দিন ধরেই আমার ভয়েস, হ্যাঁ, তো আমি ওদের সঙ্গে ডিল করছি,
ফ্যাশন ফর ডেভেলপমেন্ট। আমি বাংলা কথা বলতে পারবো আর মানে মেসেজটা ওরকম করে দিব, কিন্তু কিছু ইনস্ট্রুমেন্ট যেমন বেহালা, সেতার, তবলা, ঢোল এটার মধ্যে আছে, কিছু ক্লাসিক্যালের টান আছে, তারপরে ওদের মিউজিক আছে। তো এটা বের হবে এন্ড অফ দ্য ইয়ার। আমি মনে করি মিউজিকটা খুব ইম্পর্টেন্ট। আজকে আপনি সবাইকে ইন্সপায়ার করতে পারেন, যদিও এটা একটু টেকনো বেস। আমার তো এইম হলো ইয়াং জেনারেশন, না এরা কিন্তু নতুন পৃথিবী গড়ে তুলবে, কাজে এটা তাদের কাছে পৌঁছতে হবে। তাদের কাছে পৌঁছতে হবে, তার জন্যই করা। আচ্ছা, ওনার কথা শুনতে শুনতে যেটা মনে হলো সেটা হচ্ছে যে ফ্যাশনের সঙ্গে যদি দেশের অর্থনীতির যোগ না থাকে, যদি কারিগরদের ডেভেলপমেন্ট না হয়, তাহলে ফ্যাশন শুধুমাত্র বিলাসিতা হয়েই থেকে যায়। ওনাকে দেখে আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট যদি নিজেরও হয়, ব্যক্তিরও হয়, ব্যক্তির ডেভেলপমেন্ট কখনোই সমষ্টি ডেভেলপমেন্টকে ব্যতি রেখে হতে পারে না। উনি নিজের গতির সঙ্গে সঙ্গে, অগ্রগতির সঙ্গে সঙ্গে দেশের অগ্রগতির কথা ভেবেছেন, ইকোনমিক অগ্রগতির কথা ভেবেছেন। এটা ডেফিনেটলি আমাদের পক্ষে ইন্সপায়ারিং, তাই না? অর্থনীতি ফিরিয়ে আনতে না পারবো ততদিন বাংলাদেশ